ফ্রিডম বাই জিবি শো পার্ট 5। এটা ফ্রিডমের উপরে 5 নাম্বার ক্লাস। এর আগে যথারীতি ফ্রিডমের উপরে 4টে ক্লাস আমি করিয়েছি। যারা যারা সেই ক্লাসের ভিডিওগুলি দেখোনি অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে আমার চ্যানেল থেকে, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। ইংলিশ বিষয়ে এসএলএসটি 2025-এর প্রস্তুতিতে এই সিরিজে আমরা কভার করছি 11-12 এর সিলেবাসের অন্তর্গত জর্জ বার্নার্ড শয়ের ফ্রিডম এসে বা প্রবন্ধটি। সরাসরি টেক্সট আলোচনার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেল নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। এবং এসএলএসটি 2025 নিয়ে কোনো কোয়ারিজ থাকলে তোমাদের বা সাবজেক্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। সমস্ত কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিয়েছি। এছাড়াও সাবজেক্টের প্রস্তুতিতে প্রত্যেকটি টেক্সটের ওপরে ডিটেইলস নোটস এবং এমসিকিউজ বেসড মক টেস্টের সিরিজ যারা যারা নিতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। নোটস আর চার্জেবল। তো চলো টেক্সট আলোচনা প্রসঙ্গে আসি। জি বিষয়ের এই ফ্রিডম পড়তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যদিও এখানে ফ্রিডম সম্পর্কে যে কথাগুলি বলেছেন সেগুলি যথেষ্ট সহজ হলেও, ধারণাগুলি যথেষ্ট সহজ হলেও তিনি যেভাবে বুঝিয়েছেন এবং সেই প্রসঙ্গে তিনি যা সমস্ত রেফারেন্স দিয়েছেন ইচ অ্যান্ড এভরি প্যারাগ্রাফে, এই সমস্ত কিছু ভালোভাবে বুঝতে গেলে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা লাইনের উপরে মনোসংযোগ করতে হবে, না হলে কিন্তু ধারণাগুলো ক্লিয়ার হবে না। তাই প্রত্যেকটি ক্লাসে কভার করা টেক্সট পোর্শনটা কম হলেও তার ভেতরের যে অন্তর্নিহিত অর্থ সেটা কিন্তু বেশ জটিল এবং সেটা কিন্তু বুঝতে অনেকটা টাইম লাগবে। তাই সবাই মন দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো দেখো, এর আগের ক্লাসে পার্ট 4 পর্যন্ত আমরা কি দেখেছিলাম যে জিবি শ ফ্রিডম সম্পর্কে বলতে গিয়ে অনেক ধারণাই ব্যক্ত করেছেন। সেগুলি আমি আগের ক্লাসে পয়েন্ট আউট করে অনেকগুলো বলেছি। আজ পর্যন্ত যেগুলো যেগুলো আমরা কভার করেছি সেখান পর্যন্ত বিশেষ ধারণাগুলি আমি পয়েন্ট আকারে বলেছিলাম। আশা করি এর আগের ক্লাসটা যারা যারা করেছো তাদের মনে রয়েছে। এবং পার্ট 4-এ আমরা যতদূর পড়েছিলাম সেখানে আমরা কি পেয়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে জিবি শ আনন্যাচারাল স্লেভারি সম্পর্কে ডিটেইলসে ব্যক্ত করতে গিয়ে ইংলিশ ফ্রিডমের যে কনভেনশনাল গ্লোরিফিকেশন, মানে ইংল্যান্ড যে তার স্বাধীনতার একটা প্রথাগত মহিমান্বিতকরণ করে সেটা যে কতটা ফলস গ্লোরিফিকেশন, সেটা নিয়েই জিবি শ উপহাস করেছেন। তিনি সেখানে এক্সট্রিমলি স্যাটিরিক্যাল ওয়েতে সেই সমস্ত কনভেনশনাল গ্লোরিফিকেশনের মজা উড়িয়েছেন, ঠাট্টা করেছেন। ইংলিশ ফ্রিডমের সেই সমস্ত কনভেনশনাল গ্লোরিফিকেশন নিয়ে তিনি যথেষ্ট ব্যঙ্গ করেছেন। এবং আমরা এটাও দেখেছি যে পুঁজিবাদ কতটা জঘন্য সেটা তিনি আমাদের সামনে তুলে ধরে সেটার তীব্র নিন্দা করেছেন। এবং তিনি যেভাবে সুন্দরভাবে পর্যায়ক্রমে সেটাকে আমাদেরকে বুঝিয়েছেন এবং মানুষকে সেটা ফিল করিয়েছেন যে কিভাবে মানুষ শোষণের শিকার হচ্ছে, সেই পর্যায়ক্রমটা আমরা দেখে বুঝতে পারছি যে যে ফ্যাবিয়ান সোসাইটির সাথে যুক্ত হয়েছিলেন সেই সোসাইটির যে ধারা বা নীতি, এটার দ্বারা তিনি যে কতটা প্রভাবিত হয়েছিলেন তার এই পর্যায়ক্রম, তার এই তুলে ধরার ভঙ্গি, তার এই ভাষা সাজানো এবং ক্রম সাজানো যেভাবে তিনি রিপ্রেজেন্ট করছেন সেটা দেখে আমরা বুঝতে পারছি যে তিনিও সেই ফ্যাবিয়ান সোসাইটির যে গ্র্যাজুয়াল চেঞ্জেসের নীতি, এই নীতির দ্বারা প্রভাবিত হয়ে সুন্দরভাবে গ্র্যাজুয়ালি এটার বর্ণনা দিয়েছেন যে মানুষ কতটা শোষিত হচ্ছে মানুষের দ্বারা। মানে সম্পূর্ণ অর্থে বলতে গেলে আনন্যাচারাল স্লেভারির, ক্যাপিটালিজমের যে জঘন্য দিকটা সেটা তিনি তুলে ধরেছেন এবং সেটার তীব্র নিন্দা করেছেন। তো এর আগের প্যারাগ্রাফ পর্যন্ত আমরা এই জিনিসটা দেখেছিলাম। তো এরপরে দেখো, whenever famous writers protest against this imposture, তো বলা হয়েছে যখনই ফেমাস রাইটার্স, বিখ্যাত লেখকেরা প্রোটেস্ট মানে প্রতিবাদ করেন এগেনস্ট বিরুদ্ধে দিস ইম্পোস্চার, ইম্পোস্চার মানে দ্য অ্যাক্ট অফ ডিসেপশন, ফ্রড, তাহলে বলা হয়েছে যখনই বিখ্যাত লেখকরা এই প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ করে, সে বলতে গেলে ভলটেয়ার অ্যান্ড রুশো। দেখো আবারও তিনি কিন্তু এই কথাটা বলতে গিয়ে যে যখনই বিখ্যাত লেখকরা এর বিরুদ্ধে মানে এই প্রতারণার যে চক্র এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছেন, এইটা বলে তিনি সেই বিখ্যাত রাইটার্সদের যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন কালে তাদের একটা লম্বা নামের ক্রমের রেফারেন্স দিয়েছেন। সেই তালিকায় প্রথমে পড়ছে ভলটেয়ার। ভলটেয়ার কে ছিলেন? ভলটেয়ার ছিলেন একজন ফরাসি লেখক যিনি খুবই জ্ঞানী, তিনি দার্শনিক ছিলেন, তিনি স্যাটিরিস্ট ছিলেন, তিনি হিস্টোরিয়ান ছিলেন। ইনার প্রকৃত নাম ছিল ফ্রাঁসোয়া মেরি আরুয়েট। ভলটেয়ারটা ইনার উপাধি ছিল। বলা হয় এই ভলটেয়ারটা সম্ভবত তার ডাক নাম থেকে এসেছে। তার ডাক নামের যে স্পেলিং এর লেটারগুলো সেগুলোকে একটু চেঞ্জ করে সাজিয়ে এই নামটা তাকে দেওয়া হয়েছে। আবার অনেকে বলেন এটা তার উপাধি। তো এই ফরাসি দার্শনিক, এই ফরাসি ইতিহাসবিদ, এই ফরাসি জ্ঞানী লেখক যিনি 18th সেঞ্চুরির একজন বিখ্যাত ফরাসি দার্শনিক, তিনি
দাসত্বের সমালোচনা করেছিলেন, তিনি বাক স্বাধীনতার কথা বলেছিলেন, তিনি ধর্মের স্বাধীনতার কথা বলেছিলেন, তিনি গির্জা থেকে মানে ক্যাথলিক গোঁড়া ওই ধর্মাবলম্বী গির্জা থেকে রাষ্ট্রের পৃথকীকরণের একজন সমর্থক ছিলেন, মানে তিনি গির্জা থেকে রাষ্ট্রকে পৃথক করার পক্ষে ছিলেন। তিনি ব্যক্তি স্বাতন্ত্র্য, তিনি সহনশীলতার উপরে জোর দিয়েছিলেন। ফরাসি বিপ্লব মানে দ্য ফ্রেঞ্চ রিভলিউশন তার এই চিন্তাধারা দ্বারা গভীরভাবে কিন্তু প্রভাবিত হয়েছিল। সেক্ষেত্রে বলতে গেলে তিনি ফরাসি বিপ্লবের পথ প্রদর্শকও ছিলেন। বোঝা গেছে? আর কার রেফারেন্স দেওয়া হয়েছে? অ্যান্ড রুশো। দেখো রুশো 18th সেঞ্চুরির সেই বিখ্যাত ফরাসি দার্শনিক জ্যাক্স রুশো, যিনি তার লেখালেখির মাধ্যমে ফরাসি বিপ্লবকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিলেন। সামাজিক চুক্তি সম্পর্কে তার যে ধারণা, মানে তিনি জনসাধারণের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছিলেন, জনসাধারণের ইচ্ছের উপরে জোর দিয়েছিলেন, এই যে ধারণা, তার এই ধারণাটা বিপ্লবীদেরকে যথেষ্ট অনুপ্রাণিত করেছিল। ফলে বিপ্লবীরা রাজতন্ত্রকে উৎখাত করে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কারণ রুশো স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের আদর্শের একজন দার্শনিক ছিলেন। তাই রুশোর এই ধারণা ফরাসি বিপ্লবকে যথেষ্ট প্রভাবিত করেছিল। তার এই ধারণা বিপ্লবের একটি কেন্দ্রীয় নীতি ছিল। তিনি সমাজে সাম্যের কথা বলেছিলেন, সমস্ত মানুষের ইকুয়াল রাইটসের কথা বলেছিলেন, তিনি শোষিতদের পক্ষে ছিলেন, তিনি সমাজ পরিবর্তনের কথা বলেছিলেন। তিনি তার তত্ত্বে তুলে ধরেন যে জনগণ এমন একটি সমাজ তৈরি করুক যেখানে তাদের ব্যক্তিগত এবং সমষ্টিগত অধিকারের রক্ষা হয়। তাই তার এই নীতি অনুসরণ করে বিপ্লবীরা তাদের যে বৈপ্লবিক কর্মকাণ্ড এবং তাদের নীতি পরিচালনা করে। তাই আমরা বলতেই পারি যে তিনি ফরাসি বিপ্লবকে যথেষ্ট পরিমাণ উদ্বুদ্ধ করেছিলেন বা প্রভাবিত করেছিলেন তার লেখার দ্বারা, তার নীতির দ্বারা। এছাড়াও টম পেইনের কথা বলা হয়েছে। টম পেইন ছিলেন বা থমাস পেইন ছিলেন একজন আমেরিকান রাইটার, যিনি কিনা ছিলেন একজন বিখ্যাত পলিটিক্যাল ফিলোসফার, মানে রাজনৈতিক দার্শনিক। 18th সেঞ্চুরির তিনি একজন বিখ্যাত আমেরিকান পলিটিক্যাল ফিলোসফার, যার লেখা রাইটস অফ ম্যান, যেটা একটা পলিটিক্যাল প্যাম্পলেট ছিল, সেটা ফ্রেঞ্চ রিভলিউশনের যে আর্লি ফেজ সেটাকে পুরোপুরিভাবে ডিফেন্ড করেছিল। এবং এই বিখ্যাত পলিটিক্যাল ফিলোসফার আমেরিকার ইন্ডিপেন্ডেন্সেরও দাবি জানিয়েছিলেন। তার এই যে প্যাম্পলেট ম্যান অফ রাইটস, মানুষের অধিকার, এটি দুটো ভাগে বিভক্ত। বিপ্লবের প্রতি এডমান্ড বার্কের সমালোচনার প্রতিক্রিয়া এবং একটি ন্যায়সঙ্গত সমাজের পক্ষে যুক্তি, এই দুটো ভাগে তার এই পলিটিক্যাল প্যাম্পলেটটা বিভক্ত। তিনি প্রাকৃতিক অধিকারে বিশ্বাস করতেন, মানে ন্যাচারাল রাইটসে তিনি বিশ্বাস করতেন। তিনি রাজনৈতিক দার্শনিক ছিলেন, তিনি গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, তিনি স্বাধীনতা, সাম্য এবং সুখের সন্ধানের কথা বলেছিলেন। টম পেইন যুক্তি দেখিয়ে বলেছিলেন যে কোনো মানুষের রাইট বা তার অধিকার প্রকৃতিগতই হয়ে থাকে, মানে প্রকৃতিগতভাবেই মানুষের রাইটস আসে এবং সরকারের উচিত মানুষের সেই প্রকৃতিগত অধিকারগুলিকে রক্ষা করা। তাই তিনি ক্যাপিটালিজমের প্রতিবাদ করে সরকারের কি করণীয় উচিত সেই সম্পর্কে সমালোচনা করেছিলেন। তিনি অভিজাত সমাজের সেই ঐতিহ্যবাহী কাঠামোর বিরুদ্ধে সমালোচনা করেছিলেন। অভিজাত সমাজের যে অযৌক্তিক বিশেষ অধিকার, সেটার বিপক্ষে তিনি বলেছিলেন। তাই এখানে জীবিশ টম পেইনের রেফারেন্সটা দিয়েছেন। ইন দ্য 18th সেঞ্চুরি, তাহলে এই বিখ্যাত দার্শনিকরা, রাইটাররা, এরা কোন এজের ছিলেন? 18th সেঞ্চুরি। 1800 শতকের এই সমস্ত বিখ্যাত রাইটারদের বা দার্শনিকদের উদাহরণ জীবিশ দিয়েছেন এখানে। অর কবেট অ্যান্ড শেলি, কার্ল মার্কস অ্যান্ড ল্যাসলে ইন দ্য 19। দেখো 19 শতকের আবারও একগুচ্ছ বিখ্যাত লেখকের, দার্শনিকের নাম উল্লেখ করেছেন জীবিশ। তাহলে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ফেজে আমরা দেখতে পাচ্ছি বিখ্যাত ব্যক্তিদের কোনো ঘটনার যে কোনো রেফারেন্স টেনে এনে আমাদেরকে বোঝাচ্ছেন, স্বাধীনতার ধারণা সম্পর্কে একটা ক্লিয়ার পারসেপশন দিচ্ছেন। তাহলে 19th সেঞ্চুরির কোন কোন রাইটারদের নাম তিনি বললেন? কবেট। উইলিয়াম কোবেট ছিলেন একজন ইংরেজ সাংবাদিক, কৃষক এবং সংসদেরও সদস্য, মানে পার্লিয়ামেন্টেরও মেম্বার ছিলেন তিনি। তার লেখা ছিল উগ্র রাজনৈতিক এবং তিনি সর্বদা শ্রমিক শ্রেণীর পক্ষেই কিন্তু বলতেন, শ্রমিক শ্রেণীর সমর্থেই তিনি বলতেন বা লিখতেন। তিনি ইংল্যান্ডের সেই সময়ের যে প্রাসঙ্গিক বিষয়গুলো, কৃষিক্ষেত্রে দুর্দশা, সরকারি দুর্নীতি, শ্রমিক শ্রেণীর যে দুর্দশা, এই সমস্ত কিছু তুলে ধরে এর সমালোচনা করে এগুলোর সংস্কারের ওপরে ব্যাপকভাবে তিনি লিখেছিলেন। এবং তিনি এটাও বলেছিলেন যে সংসদীয় সংস্কারেরও প্রয়োজন রয়েছে, মানে পার্লিয়ামেন্টেরও অনেক কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে, অনেক নিয়ম পরিবর্তনের প্রয়োজন রয়েছে। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তিনি তীব্রভাবে প্রতিবাদ করেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে তার কণ্ঠস্বর ছিল পুরোপুরি জোরালো একদম। তার সেই সমস্ত প্রোজ রাইটিং, যেগুলো ব্রিটিশ উগ্রবাদ এবং ওই ব্রিটিশ সাংবাদিকতার ওপরে যথেষ্ট প্রভাব ফেলেছিল সেই সময়, সেগুলো যথেষ্ট স্মরণীয় হয়ে আছে এখনো। কিন্তু তিনি তার লেখালেখির মাধ্যমে এক্সিস্টিং গভর্নমেন্টের সমস্ত দিক
তুলে ধরে সেটার সমালোচনা এবং সংস্কারের দাবি জানিয়েছিলেন। তিনি শ্রমিক শ্রেণীর পক্ষে ছিলেন, তিনি ক্যাপিটালিজমের বিরুদ্ধে কথা বলেছিলেন, তিনি সমাজে সাম্যের অধিকারের জন্য কথা বলেছিলেন এবং তিনি উইকলি পলিটিক্যাল রেজিস্টার নামে একটি উইকলি জার্নালেরও ফাউন্ডার ছিলেন, যেটা সোশিয়াল ইকোনমিক রিফরমেশন সম্পর্কে লিখত। তো সেই ছিলেন উইলিয়াম কবেট, একজন বিখ্যাত ইংরেজ দার্শনিক, জার্নালিস্ট, রাইটার। এছাড়াও এখানে শেলির নাম উল্লেখ করা হয়েছে, বিখ্যাত সেই রোমান্টিক পোয়েট পার্সি বাইসি শেলি, যিনি কিনা ছিলেন একজন বিখ্যাত মানবতাবাদী কবি, কারণ তিনি সামাজিক ন্যায় বিচার, সমতা, ব্যক্তি স্বাধীনতার পক্ষে জোরালো সমর্থন করেছিলেন। প্রায়শই তিনি সমাজের সমস্ত নিয়মগুলিকে চ্যালেঞ্জ করতেন এবং তার কাজের দ্বারা প্রায়শই তিনি সমাজের কাঠামোর সমালোচনা করেছিলেন, নিপীড়িতদের অধিকারের পক্ষে কথা বলেছিলেন, তিনি স্বাধীনতার কথা বলেছিলেন, তিনি ভ্রাতৃত্ব সম্পর্কের কথা বলেছিলেন, তিনি সাম্যের আদর্শ প্রচার করেছিলেন, তাই তো? কারণ শেলির কবিতার দ্বারা আমরা সবসময় সকল ব্যক্তির অধিকারের পক্ষে কথা বলা হয়েছে, এটাই দেখতে পেয়েছি। তিনি সামাজিক অবস্থান বা পটভূমি নির্বিশেষে সকল ব্যক্তির অধিকারের পক্ষে কথা বলেছিলেন, যে সবার ইকুয়াল রাইটস থাকবে। তিনি বৈষম্য, নিপীড়ন এই সমস্ত কিছুর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন, এই সমস্ত কিছুর তিনি সমালোচক ছিলেন। তিনি মানুষের অগ্রগতির সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন এবং তিনি একটি উন্নত সমাজ অর্জনের জন্য সবাইকে যে একত্রিত হয়ে একসাথে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেই পদক্ষেপ গ্রহণের উপরে যে গুরুত্ব আরোপ করতে হবে, এটার উপরে তিনি জোর দিয়েছিলেন। এবং শেলির এই যে মানবতাবাদী আদর্শ, মানে তার এই যে হিউম্যানিজম, এটা শুধুমাত্র তার জাতির সীমানার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটা তার জাতির সীমানা ছাড়িয়ে আরো দূর পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি এটিকে ইউনিভার্সালি চেয়েছিলেন, সমগ্র বিশ্বে যেন এই দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হয়, তিনি এটা চেয়েছিলেন। বিশ্বব্যাপী যে ঐক্য এবং সহযোগিতা, এই ধারণার তিনি কামনা করেছিলেন, এই জিনিসটা যেন প্রতিষ্ঠিত হয়, বিশ্বব্যাপী ঐক্য প্রতিষ্ঠিত হয়, সহযোগিতা প্রতিষ্ঠিত হয়, মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়, এটির ওপরে তিনি জোর দিয়েছিলেন। তার সং টু দ্য ম্যান অফ ইংল্যান্ড, ওজিমান্ডিয়াস, এই সমস্ত কাজগুলি, এই সমস্ত কবিতাগুলি স্পষ্টভাবে কিন্তু সমাজের পরিবর্তনের কথা বলে, নিপীড়ক সেই সমস্ত সিস্টেমকে উৎখাত করে দেওয়ার কথা বলে। তার এই সমস্ত কবিতাগুলি রাজনৈতিক নিপীড়নের তীব্র সমালোচনা করে, তীব্র বিরোধিতা জানিয়ে এই ব্যবস্থার পরিবর্তনের কথা বলে। তার লেখাগুলিতে আমরা সব সময় এরই উল্লেখ পেয়েছি। এছাড়াও কার্ল মার্কসের রেফারেন্স দেওয়া হয়েছে। কার্ল মার্কসের রেফারেন্স যদিও এর আগেও দেওয়া হয়েছিল জি বিষয়ের দ্বারা, এর আগের প্যারাগ্রাফগুলোতেই আমরা দেখেছি কার্ল মার্কসকেও তিনি প্রসঙ্গক্রমে টেনে এনেছিলেন। কার্ল মার্কসের প্রসঙ্গ টেনে এনে তিনি বোঝাতে চেয়েছেন যে মার্ক্সবাদ একটি অর্থনৈতিক এবং রাজনৈতিক তত্ত্ব। এই মার্ক্সবাদ কিন্তু পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলে, পুঁজিবাদের অন্তর্নিহিত ত্রুটিগুলিকে সমালোচনা করে। কার্ল মার্কস ছিলেন জার্মান দার্শনিক এবং অর্থনীতিবিদ। তার যে কনসেপ্ট, যে ধারণা মার্ক্সবাদ নামে পরিচিত, এবং এই মার্ক্সবাদের ধারণাগুলি বা তত্ত্বগুলি সমাজের বিকাশে খুবই প্রভাব ফেলেছিল। তিনি সমাজের নিপীড়িত শ্রেণীর পক্ষে কথা বলেছিলেন, সবসময় নিপীড়িত শ্রেণীর হয়ে তিনি দাঁড়িয়েছিলেন, তাদের সমর্থন করেছিলেন। তিনি শ্রমিকদের উৎপাদনের অংশীদারি মালিকানার পক্ষে সমর্থন করেছিলেন। এছাড়া রয়েছে লাসলের নাম, 19th সেঞ্চুরির বিখ্যাত রাইটার হিসেবে। তো লাসলে কে ছিলেন? এই লাসলে ছিলেন, যার পুরো নাম ছিল ফার্দিনান্দ লাসলে বা লাসাল, লাসালও বলা যেতে পারে, লাসলেও বলে, লাসালও বলে। তো এই ফার্দিনান্দ লাসাল ছিলেন 19 শতকের একজন বিশিষ্ট জার্মান আইনবিদ, দার্শনিক, সমাজতান্ত্রিক, রাজনৈতিক কর্মী। জার্মানির যে শ্রমিক আন্দোলন, তাতে ইনার খুব বড় ভূমিকা ছিল। জেনারেল জার্মান ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি সর্বাধিকভাবে পরিচিত। তিনি সমাজ সংস্কারের পক্ষে ছিলেন সর্বদা, এবং তিনি কার্ল মার্কসের সোশিয়ালিজম ধারণার দ্বারা খুবই গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তাই তিনি সর্বদাই সমাজের সংস্কারের দাবি জানিয়েছিলেন। শ্রমিকরা যে কতটা বঞ্চিত সেটা তিনি তুলে ধরেছিলেন। শ্রমিক আন্দোলনের পক্ষে ছিলেন তিনি। শ্রমিকদের নিজেদের হকের পাওনাটা তিনি বুঝে নিতে বলেছিলেন। তো এই সমস্ত বিখ্যাত 19 শতাব্দীর দার্শনিক এবং কবিদের নামও যে বিষয় রেফারেন্স হিসেবে এখানে দিয়েছেন। এছাড়া অথবা লেনিন অ্যান্ড ট্রটস্কি ইন দ্য 20th সেঞ্চুরি। তাহলে দেখো, 3টে সেঞ্চুরি জুড়ে বিখ্যাত সেই সমস্ত রাইটারদের, শুধু রাইটার নয় যদিও, বিখ্যাত দার্শনিক, লেখক, আইনজীবী, জার্নালিস্ট, সমাজতত্ত্ববিদ, এরা সবকিছুই ছিলেন। 3 শতকের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বের নাম তিনি দিয়েছিলেন, যারা সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছিল। সেদিক থেকে 20th সেঞ্চুরিতে কার নাম দিয়েছেন তিনি? লেনিন। লেনিন, ফাউন্ডার অফ দ্য কমিউনিস্ট ইউএসএসআর। তার পুরো নাম ছিল ভ্লাদিমির ইলিচ ইউলিনাভ, যিনি সচরাচর ভ্লাদিমির লেনিন নামে বেশি পরিচিত। ইনি রাশিয়ান বিপ্লবী এবং রাজনীতিবিদ ছিলেন, এবং ইনি 1922 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত 1924 পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের প্রথম সরকার প্রধান ছিলেন। ইনি বলশেভিকের প্রতিষ্ঠাতাও ছিলেন, সেই বলশেভিক দল যেই দল অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল এবং যেই দল বিশ্বে সর্বপ্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, রাশিয়ান রাষ্ট্র। তো এই লেনিনের সেই বলশেভিক দল রাশিয়ান গৃহযুদ্ধে জয়লাভ করে এবং কমিউনিস্ট পার্টির সমর্থনে বা কমিউনিস্ট পার্টির অধীনে এই দল
একটি সম্পূর্ণ নতুন রাষ্ট্র তৈরি করে, ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশিয়ালিস্ট রিপাবলিক্স। কারণ রাশিয়ান এম্পায়ার ছিল এর আগে, এবং রাশিয়ান রেভলিউশন হওয়ার ফলে প্রথমত একটা মিলিটারি পাওয়ার গড়ে ওঠে আরএসএফএসআর, এবং তারপরে গিয়ে বলশেভিক দলের নেতৃত্বে গৃহযুদ্ধের পরে শেষমেশ গিয়ে এই ডেমোক্রেটিক রিপাবলিক অফ রাশিয়া মানে এই ইউএসএসআর প্রতিষ্ঠিত হয়। তাহলে এখানেও সেই রাজতন্ত্র, সেই অটোক্রেসিকে উৎখাত করে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়, সেই ধারণাটা দেওয়ার জন্য লেনিনের কথা বলা হয়েছে। এবং ট্রটস্কি, যার পুরো নাম ছিল লেভ ডেভিডোভিচ ব্রনস্টাইন, যিনি লিওন ট্রটস্কি নামেও পরিচিত, তিনিও ছিলেন একজন রাশিয়ান বিপ্লবী। এবং রাশিয়া পরবর্তীকালে যখন সোভিয়েত হিসেবে আত্মপ্রকাশ করে, তিনি তখন সোভিয়েতের রাজনীতিবিদও ছিলেন। তিনি 1905 সালে বিপ্লব, 1917 সালের অক্টোবর বিপ্লব, রাশিয়ান গৃহযুদ্ধ এবং সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠারও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন বা ব্যক্তিত্ব ছিলেন। যদিও 1929 সালে লেনিনের মৃত্যুর পরে তাকে নির্বাসন দেওয়া হয়েছিল, তবুও এই বিখ্যাত রাজনীতিবিদকে লেনিনের মতোই বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করা হয়, যিনি কিনা এই বিপ্লবের, রুশ বিপ্লবের একজন কাণ্ডারি ছিলেন, যিনি সমাজ পরিবর্তনের কথা বলেছিলেন। বোঝা গেল? তাহলে এখানে আমরা দেখলাম বিখ্যাত রাইটার প্রসঙ্গে জীবিশ 19 শতকের, 18 শতকের এবং 20 শতাব্দীর বহু বিখ্যাত ব্যক্তিত্বের নাম তুলে এনেছেন। তারপরে দেখো, ইউ আর টট দ্যাট দে আর অ্যাথেইস্ট। ইউ আর টট মানে তোমাদেরকে পড়ানো হয় বা তোমাদেরকে বলা হয় বা তোমাদেরকে এটাই শেখানো হয় যে দ্যাট দে আর অ্যাথেইস্ট, তারা হয় নাস্তিক, মানে তাদের ভগবানের ওপরে বিশ্বাস নেই, এরা ভগবান বিশ্বাসী নয়। মানে এই যে রাইটার্সরা, যারা সমাজ পরিবর্তনের কথা বলেছিল, এই যে সমাজতত্ত্ববিদরা, এই যে দার্শনিকরা, এই যে আইনজীবীরা, এই যে জার্নালিস্টরা, যারা যুগে যুগে সমাজের বিভিন্ন দিকগুলোর সমালোচনা, ত্রুটিগুলো তুলে ধরেছিল এবং সমাজ পরিবর্তনের ডাক দিয়েছিল, সমাজের সাম্যের কথা বলেছিল, সমাজের সমান অধিকারের কথা বলেছিল, এদের একটা মিথ্যে চিত্রায়ন তোমার সামনে তুলে ধরে তোমাদেরকে শেখানো হয় যে এরা নাকি অ্যাথেইস্ট, এরা নাকি নাস্তিক, অ্যান্ড লিবার্টাইনস। লিবার্টাইনস মানে লম্পট, চরিত্রহীন। তাহলে এদের প্রভাবে যদি না তুমি উদ্বুদ্ধ হয়ে যাও, তাই সেটা ঠেকাতে এদেরকে কখনোই ভালো মানুষ হিসেবে দেখানো হয়নি। যেহেতু এরা সমাজ পরিবর্তনের কথা বলেছে, যেহেতু এরা সরকারের বিরুদ্ধে কথা বলেছে, যেহেতু এরা শোষণের বিরুদ্ধে কথা বলেছে, তাই এদেরকে কি হিসেবে তোমার সামনে তুলে ধরা হয়, কি হিসেবে তোমাকে শেখানো হয় এদেরকে? না, এরা ছিল অ্যাথেইস্ট মানে নাস্তিক, এবং এরা ছিল নাকি চরিত্রহীন লম্পট টাইপের মানুষ। মার্ডারার্স, এরা নাকি খুনি, অ্যান্ড স্কাউন্ড্রেলস, এবং এরা নাকি খচ্চর। অ্যান্ড অফেন ইট ইজ মেড আ ক্রিমিনাল অফেন্স টু বাই অর সেল দেয়ার বুকস, এবং প্রায়শই এটা ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয় বা ধরা হয়, টু বাই কেনা, অর সেল বা বিক্রি করা, দেয়ার বুকস তাদের বই। মানে এই সমস্ত রাইটারদের বই কেনা বা বেচা ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধ বলে প্রায় সময় চিহ্নিতকরণ করে দেওয়া হয়, যাতে মানুষ এদের লেখালেখি না পড়তে পারে এবং মানুষের মাইন্ডে সেই কনসেপ্টটা ক্লিয়ার হতে না পারে যে তারাও কিন্তু দাসত্বের গণ্ডির মধ্যে রয়েছে। তাই এদের একটা বিকৃত ইমেজ আমাদের সামনে তুলে ধরা হয়, আমাদেরকে শেখানো হয় এরা নাস্তিক, এরা মার্ডারার, এরা লিবার্টাইনস, এরা স্কাউন্ড্রেলস, যাতে আমরা এদের লেখা পড়ে সচেতন হতে না পারি যে আমরা দাসত্ববৃত্তির বেড়াজালে আবদ্ধ। ইফ দেয়ার ডিসাইপলস মেক আ রিভলিউশন, যদি তাদের ডিসাইপলস মানে ফলোয়ার্স, যদি তাদের অনুগামীরা বিদ্রোহ করে, ইংল্যান্ড ইমিডিয়েটলি মেক্স ওয়ার, ইংল্যান্ড তাৎক্ষণিকভাবে যুদ্ধ ঘোষণা করে দেয়, অন দেম, তাদের ওপরে, দেম বলতে সেই রিভলিউশনিস্টদের ওপরে, অ্যান্ড লেন্ডস মানি, এবং টাকা ধার দেয়, টু দ্য আদার পাওয়ার্স, অন্যান্য ক্ষমতাশীল শক্তিগুলিকে বা অন্যান্য ক্ষমতাগুলিকে বা অন্যান্য শক্তিগুলিকে, টু জয়েন হার, তাকে জয়েন করতে মানে ইংল্যান্ডকে জয়েন করতে, ইন ফোর্সিং দ্য রিভলিউশনিস্ট রিস্টোর দ্য স্লেভ অর্ডার। তাহলে যদি এদের ডিসাইপলরা মানে এদের অনুগামীরা মানে এই বিখ্যাত রাইটারদের ধারণা বা তাদের নীতি অনুসরণ করে সেই অনুগামীরা যদি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তাহলে সরকার মানে ইংল্যান্ড ইমিডিয়েট তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় এবং অন্যান্য শক্তিশালী যে সংগঠনগুলি রয়েছে, অন্যান্য ক্ষমতাশালীদেরকে টাকা ধার দেয় বা টাকা দেয়, দিয়ে বলে তোমরা এসো আমার সাথে জয়েন করো। কিসের জন্য? ফোর্সিং দ্য রিভলিউশনিস্ট মানে সেই প্রতিবাদীদেরকে, বিদ্রোহীদেরকে জোর দিতে, রেস্টোর দ্য স্লেভ অর্ডার সেই দাসত্বের ক্রমটাকে পুনরুদ্ধার করার জন্য। মানে এমনিতে তো গভর্নমেন্ট সিস্টেমে স্লেভ অর্ডারই চলছিল, মানুষ যদি এই সমস্ত রাইটারদের লেখা পড়ে উদ্বুদ্ধ হয়ে রিভলিউশন ডেকে আনে বা এই সমস্ত মানুষের
ফলোয়ার্সরা যদি বিদ্রোহ ঘোষণা করে তাহলে ইংল্যান্ড তাদেরকে দমানোর জন্য ইমিডিয়েটলি যুদ্ধ ঘোষণা করে এবং অন্যান্য শক্তিশালী দেশগুলিকে আহ্বান করে, টাকা দেয়, এসো এদের বিরুদ্ধে আমার সাথে যুদ্ধে লিপ্ত হও যাতে আমি আমার এই স্লেভ অর্ডারটা আবার রিস্টোর করতে পারি। হোয়েন দিস কম্বিনেশন ওয়াজ সাকসেসফুল, কম্বিনেশন বলতে ওই যে পাওয়ার্সগুলো এবং ইংল্যান্ড এদের যে ওই যে মৈত্রী শক্তি, সেই কম্বিনেশন, সেই যোগফল, এই দুয়ের যোগফল যখন সাফল্য লাভ করে, সাকসেসফুল হয় অ্যাট ওয়াটারলু, ওয়াটারলু যুদ্ধের প্রসঙ্গ আবার টেনে আনা হয়েছে। দেখো এখানে প্রসঙ্গত এই ওয়াটারলু বেলজিয়ামের ওয়াটারলু শহর থেকে 2 কিলোমিটার দূরে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে 15 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এখানে কি হয়েছিল? ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট 18th of June 1815 দুটি সম্মিলিত শক্তি ডিউক অফ ওয়েলিংটনের অধীনে যে ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার ডন বুচারের অধীনে পার্সিয়ান সেনাবাহিনীর নিকটে পরাজিত হয়েছিল এই ওয়াটারলু যুদ্ধতে। তাই এখানে ওয়াটারলু যুদ্ধের প্রসঙ্গ টেনে আনা হয়েছে যে দিস কম্বিনেশন, কম্বিনেশন বলতে ওয়াটারলুর যুদ্ধে কম্বাইন করা হয়েছিল ব্রিটিশ এবং পার্সিয়ান সেনাবাহিনী। এদের দুজনের কম্বিনেশনের ফলেই এরা নেপোলিয়ান বোনাপার্টকে হারাতে পেরেছিল, কারণ সন্ধ্যার দিকে পার্সিয়ান আর্মি ওখানে পৌঁছতে তবেই নেপোলিয়ানকে হারানো সম্ভব হয়েছিল। এমন নয় যে ব্রিটিশ সেনাবাহিনী খুব সহজেই নেপোলিয়ানকে হারাতে পেরেছিল। যদি না পার্সিয়ান আর্মি শেষের দিকে উপস্থিত হতো তাহলে হয়তো আজ যুদ্ধের ফল অন্য কিছুই হতো। তাহলে এই দুই বাহিনীর সম্মিলিত প্রয়াসে এরা ওয়াটারলুতে নেপোলিয়ান বোনাপার্টকে হারিয়েছিলেন। তাই বলেছে when this combination was successful, মানে যখন এই যে আহ্বান জানায় ইংল্যান্ড সমস্ত ক্ষমতাশালী শক্তিগুলোকে যে এসো এই রিভলিউশনের বিরুদ্ধে আমার সাথে যোগদান করো, তাদেরকে টাকা দেয়, তাদেরকে টাকা খাওয়ায়, ফলে তারা আসে ওর সাথে যোগদান করে এবং সেই যোগদানের ফলে তারা সফল হয় সেই যুদ্ধগুলোতে, যেমন ওয়াটারলুর যুদ্ধ। দ্য ভিক্টরি ওয়াজ অ্যাডভার্টাইজ, তারপরে সেই জয়টাকে অ্যাডভার্টাইজড মানে প্রচার করা হয় অ্যাজ অ্যানাদার ট্রাম্প, আরও একটি বিজয় হিসেবে, ফর ব্রিটিশ ফ্রিডম, ব্রিটিশ ফ্রিডম হিসেবে। তাহলে যখন এই সম্মিলিত শক্তির প্রভাবে, মানে যখন ব্রিটিশ ইংল্যান্ড অন্য কারো সহায়তায়, অন্যান্য শক্তিশালী দেশের সহায়তায় কাউকে হারাতে পারে, বিশেষ করে এই রিভলিউশনিস্টদেরকে হারাতে পারে নিজের সমাজের সেই স্লেভ অর্ডারটাকে রিস্টোর করার জন্য, তখন তারা এই সমস্ত যুদ্ধে অন্যের সাহায্যে মিত্র শক্তি হয়ে এই সমস্ত যুদ্ধে জিতে, এই সমস্ত বিদ্রোহীর বিরুদ্ধে যুদ্ধে জিতে তারা সেটাকে প্রচার করে কি না ব্রিটিশ ফ্রিডমের একটা বিজয়, ব্রিটিশ ফ্রিডমের আরো একটা বিজয় হিসেবে তারা সেটাকে প্রচার করে। অ্যান্ড দ্য ব্রিটিশ ওয়েজ স্লেভস, এবং ব্রিটিশ মজুর দাসরা ইনস্টেড অফ গোয়িং ইনটু মর্নিং লাইক লর্ড বায়রন, লর্ড বায়রনের মতো শোক প্রকাশ করার পরিবর্তে, লর্ড বায়রনের মতো শোক প্রকাশ করার পরিবর্তে কেন বলেছে? এখানে আবারও তিনি লর্ড বায়রনের প্রসঙ্গ টেনে এনে কিছু বোঝাতে চাইছেন। লর্ড বায়রন ছিলেন 18th সেঞ্চুরির একজন ইংলিশ পোয়েট, যিনি কিনা রোম্যান্টিক মুভমেন্টের একজন মেজর ফিগারও ছিলেন। এই লর্ড বায়রন সমাজের সংস্কারের একজন দৃঢ় সমর্থক ছিলেন, মানে সমাজের বিভিন্ন ত্রুটি, সমাজের এই যে নিয়ম, এগুলোর মধ্যে যে সমস্ত খারাপ দিকগুলো রয়েছে এগুলোর ফলে তিনি সমাজ সংস্কারের একজন দৃঢ় সমর্থক ছিলেন। তো এই এসেতে জীবিষ প্রকৃত স্বাধীনতা এবং ভাষা স্বাধীনতা এর মধ্যে যে পার্থক্য, এটা বোঝাতে তিনি বায়রনকে টেনে এনেছিলেন, বায়রনের শোকের কথাটিকে উদাহরণ হিসেবে দিয়েছিলেন। কারণ ওয়াটারলু যুদ্ধের পরে ব্রিটিশ শ্রমিক শ্রেণী স্বাধীনতা হিসেবে যা উপলব্ধি করেছিল সেটা তারা উদযাপন করলেও অনেকের কাছে কিন্তু এই স্বাধীনতা কেবলই মাস্টার ক্লাসদের স্বাধীনতা ছিল, প্রভুদের পরিবর্তন ছিল, মানে মাস্টার ক্লাসই শুধুমাত্র চেঞ্জ হয়েছিল, স্লেভ ক্লাসের কোনো চেঞ্জিংস আসেনি, তারা বা তাদের অবস্থা ঠিক একই জায়গাতেই ছিল। তো লর্ড বায়রন সেই স্লেভ ক্লাসের স্বাধীনতা হারানোর যে শোক সেটা প্রকাশ করেছিলেন। বায়রনের লেখা চাইল্ড হ্যারাল্ড পিলগ্রিমেজ, এটাতে ওয়াটারলু যুদ্ধ এর ভূমিকা, ব্রাসেলসে ডাচেস অফ রিচমন্ডের যে বল মানে যে অনুষ্ঠান সেটির যে প্রাণবন্ত বর্ণনা রয়েছে, সেখান থেকে আমরা বুঝতে পারি যে যুদ্ধের আগেকার আনন্দ এবং পরবর্তী যে বিধ্বংসী একটা পরিবেশ তৈরি হয়েছিল সেই সম্পর্কে আমরা জানতে পারি। এই কবিতায় আমরা দেখেছিলাম যে যেখানে একটা উল্লাসময় পরিবেশ ছিল সেখানে কামানের গোলার শব্দ শোনার সাথে সাথে আতঙ্ক তৈরি হয়, তাড়াহুড়ো তৈরি হয়, কোনো কিছুর প্রস্তুতি যেন তৈরি হয় সেখানে। এবং এই কবিতার মাধ্যমে আমরা সৈন্যদের মধ্যে যে ভয়, তাদের জীবন যে অনিশ্চয়, এই যে অনিশ্চয়তা, তারা যে তাদের মহিলাদেরকে রেখে যাচ্ছে, তাদের মনে যে দুঃখ, সেই দুঃখ ফুটে উঠেছিল। তো লর্ড বায়রন তার এই সমস্ত লেখালেখির মাধ্যমে সমাজের এই দৃশ্যপটকে যুদ্ধক্ষেত্রের এই কঠোর বাস্তবতার সাথে তুলনা করেছিলেন। আনন্দ থেকে মৃত্যু এবং ধ্বংসের দিকে যে কত তাড়াতাড়ি ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে পরিবেশগুলো, সেটা তিনি
তার লেখার মাধ্যমে তুলে ধরেছিলেন। তাই এখানে বলা হয়েছে যে লর্ড বায়রনের মতো এই ওয়েজ স্লেভসরা যারা শোক প্রকাশ না করে বরং শোক প্রকাশের পরিবর্তে বিলিভড ইট, বিশ্বাস করে এটাকে, অল, সর্বতোভাবে, মানে বিলিভড ইট অল, এটাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে, অ্যান্ড চিয়ার্ড এনথুজিয়াস্টিক্যালি, এবং উল্লাসের সহিত এটাকে উৎসাহিত করেছিল। তাহলে শ এখানে বলেছেন যে যখন ওই মিত্র শক্তি মানে ইংল্যান্ড যখন অন্য কাউকে টাকা দিয়ে আহ্বান করে এই রিভলিউশনের বিরুদ্ধে জয়লাভ করে এটাকে ব্রিটিশ ফ্রিডম হিসেবে প্রচার করে, তখন এই মজুর শ্রমিকরা যারা বুঝতেও পারে না যে এটাতে তাদের কিন্তু শোক প্রকাশ করার কথা, লর্ড বায়রন যেমন তার লেখার মাধ্যমে শোক প্রকাশ করেছেন, তুলে ধরেছেন চিত্রটাকে, কিন্তু সেই মজুর শ্রমিকরা এটাতে শোক প্রকাশ করার পরিবর্তে এটাকে বরং উল্লাসের সহিত উৎসাহিত করে। কোনটাকে? ইংল্যান্ডের সেই জয়টাকে রিভলিউশনের বিরুদ্ধে। হোয়েন দ্য রিভলিউশন উইন্স, এবং যখন বিদ্রোহটা জিতে যায়, দেখো বিদ্রোহ কোথায় জিতেছিল, পরের লাইনে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাজ ইট ডিড ইন রাশিয়া, যেরকমটা রাশিয়াতে ঘটেছিল ইন 1922, মানে রুশ বিপ্লবের কথা বলা হয়েছে, 1922-এর যে রাশিয়ান বিপ্লব, যেটা ছিল বলশেভিক বিপ্লব এবং অক্টোবর বিপ্লবের একটা সম্মিলিত রূপ, যেটার মাধ্যমে রাশিয়ান জার শাসনের অবসান ঘটে এবং সোভিয়েত ইউনিয়নের উত্থান হয়, এবং পরবর্তীকালে আরও একটি গৃহযুদ্ধের মাধ্যমে শেষমেশ বলশেভিক যে কমিউনিস্ট দল সেটি তার সরকার প্রতিষ্ঠা করে, ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস। তাহলে এক্ষেত্রে কি হয়েছিল? আগের ক্ষেত্রে ওয়াটারলুর ক্ষেত্রে কি হয়েছিল? মিত্র শক্তি মানে ইংল্যান্ড এবং সে অন্যান্য শক্তিকে টাকা দিয়ে আহ্বান করে বিপ্লবের বিরুদ্ধে জয়ী হয়ে গিয়েছিল, কিন্তু রাশিয়ার ক্ষেত্রে উল্টোটা হয়েছিল। রাশিয়াতে বরং সেই রিভলিউশনিস্টরা জিতে গিয়েছিল, সেখানে রাজতন্ত্রের অবসান হয়েছিল, জার নিকোলাসের পতন হয়েছিল। তাহলে এক্ষেত্রে কিন্তু রিভলিউশন উইন, বিদ্রোহ জিতে গিয়েছিল, গণতান্ত্রিক রাশিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। দ্য ফাইটিং স্টপ, তাহলে যেখানে রিভলিউশন জিতলো সেখানে দেখা গেল যুদ্ধ থেমে গেল। বাট দ্য অ্যাবিউজ, কিন্তু সেই গালাগালি, দ্য কালমনিজ, দ্য লাইজ কন্টিনিউ আনটিল দ্য রেভলিউশনাইজড স্টেট গ্রো ইন্টু আ ফার্স্ট রেট মিলিটারি পাওয়ার। দেখো এই জায়গাটা বুঝতে গেলে, দেখো এই জায়গাটাতে যেটা বলতে চেয়েছেন সেটা বুঝতে গেলে রুশ বিপ্লব সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকা দরকার সবার। তাহলে বলেছে যে যখন এই রিভলিউশনিস্টরা জিতে গিয়েছিল, মানে রাশিয়ান রিভলিউশনের সময় তো সরকার পতন হয়ে গিয়েছিল, জারের পতন ঘটেছিল, রাজতন্ত্র অপসারিত হয়েছিল, তাহলে সেখানে রিভলিউশনিস্টরা জিতেছিল, ফলে সেখানে কিন্তু ফাইটিং বা যুদ্ধ থেমে গিয়েছিল, তাই তো? যে যুদ্ধটা কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে থামেনি, কারণ ইংল্যান্ডে তো সেই ডিফারেন্সটা ছিল স্লেভ ক্লাস মাস্টার ক্লাস, কিন্তু রাশিয়াতে কি হয়েছিল? সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, কারণ সেখানে বিপ্লবীরা, বিদ্রোহীরা জয়লাভ করেছিল, যারা সাম্যের অধিকার এনেছিল, যারা সমাজে সবার ইকুয়াল রাইটসের কথা বলেছিল, তারা জিতেছিল, ফলে তারা সমাজে সবার ইকুয়াল রাইটস প্রতিষ্ঠিত করতে পেরেছিল, ফলে ফাইটিং স্টপস, যুদ্ধ থেমে গিয়েছিল। কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে তো সেরকম হয়নি, তাই এখানে সেই ফাইটিংটা, সেই মাস্টার ক্লাসেস ভার্সেস স্লেভ ক্লাসেস কন্টিনিউ। বাট দ্য অ্যাবিউজ, কিন্তু সেই গালাগালি, কালমনিজ মানে সেই অপবাদ বা দুর্নাম, অ্যান্ড দ্য লাইজ সেই মিথ্যা, কন্টিনিউড এটা কিন্তু ক্রমাগত চলছিল, আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য রিভলিউশনাইজড স্টেট মানে সেই বিপ্লবী রাষ্ট্র গ্রো ইন্টু আ ফার্স্ট রেট মিলিটারি পাওয়ার, ফার্স্ট রেট মিলিটারি পাওয়ার মানে প্রথম সারির সামরিক শক্তিতে রূপান্তরিত হয়েছিল। এখানে কি বলা হয়েছে? দেখো রুশ বিপ্লব মূলত দুটো বিপ্লবের সম্মিলিত ফল। 1917 সালে যে দুটো বিপ্লব হয়েছিল সেটার সম্মিলিত রূপকে বলা হয় রুশ বিপ্লব বা রাশিয়ান রেভলিউশন। এই বিপ্লবের মাধ্যমে প্রথমত রাশিয়ান জারের শাসনের অবসান হয়, সোভিয়েত ইউনিয়নের উত্থান হয়, যেটা 1917 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে মার্চ মাসে ঘটিত হয়েছিল। এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ান সাম্রাজ্য ভেঙে পড়ে এবং শেষ সম্রাট দ্বিতীয় নিকোলাসকে উৎখাত করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এবং দ্বিতীয় যে বিপ্লব, যেটাকে অক্টোবর বিপ্লব নামেও বলা হয়, সেই বিপ্লবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে সেখানকার যে বলশেভিক কমিউনিস্ট পার্টি তার সরকার প্রতিষ্ঠা করেছিল। ফেব্রুয়ারি মাসে যে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল সেটা তৎকালীন যে রাজধানী পেট্রোগ্রাদ মানে বর্তমানে যেটাকে সেন্ট পিটার্সবার্গ বলা হয় তার আশেপাশের অঞ্চলে হয়েছিল। এবং এই বিপ্লবের ফলে জার নিকোলাসের উৎখাত হয়েছিল এবং দেশের শাসনভার মানে কাউকে তো দেশকে চালিত করতে হবে, তাই দেশের শাসনভার সংসদের যে সদস্যরা তারা মিলে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে
দিয়ে তারা দেশ চালানো শুরু করে, দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করে। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার, মানে দেশের যে মিলিটারি পাওয়ার, দেশের যে পার্লামেন্টের মেম্বাররা, এরা সম্মিলিতভাবে যে একটা সরকার গঠন করেছিল, সেখানে সেনাপ্রধান এটা রিয়েলাইজ করে যে যে পরিমাণ জনবিদ্রোহ দেখা দিয়েছিল সেটা নিয়ন্ত্রণ করা তাদের হাতে নেই। মানে সোভিয়েতরা, মানে শ্রমিক কাউন্সিল এত পরিমাণ বিদ্রোহী হয়ে উঠেছিল। কারণ কি? কারণ যদিও জারের পতন ঘটিয়ে এই অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠিত হয়েছিল, যেই সরকারের মেম্বাররা ছিলেন সেই পার্লামেন্টের সদস্যরা, মিলিটারি কিছু হেড, সেই যে সরকার, সেই সরকার কিন্তু পরোক্ষভাবে সেই অটোক্রেসি, সেই জারের দ্বারাই কিন্তু পরিচালিত হচ্ছিল। ফলে সোভিয়েতরা, মানে এই শ্রমিক কাউন্সিল, এটা বুঝতে পেরে তাদের ক্ষমতা আরো বাড়িয়ে চলেছিল, তাদের বিদ্রোহ আরো বাড়িয়ে চলেছিল। তাই প্রথম দিকে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করলেও, কারণ তারা ভেবেছিল তারা রাজতন্ত্রের অবসান করে দিয়েছে, তারা গণতন্ত্রের প্রতিষ্ঠার দিকে এগিয়ে চলেছে। কিন্তু যখন তারা এটা অনুধাবন করতে পারলো যে পরোক্ষভাবে এই সরকারও কিন্তু ওই আগের কাজই করছে, তখন তারা আরো বিদ্রোহী হয়ে উঠলো। তারা যখন বুঝতে পারলো এই সরকারও যে প্রভাবিত হয়েই চালাচ্ছে দেশ, তখন তারা আরো বিদ্রোহী হয়ে উঠলো। ফলে সেই সময় রাশিয়াতে যেন একটা দ্বৈত শাসন ব্যবস্থা চলতে থাকে। মানে একদিকে অন্তর্বর্তীকালীন সরকার, সে দেশ চালাচ্ছে, তার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে, আর অন্যদিকে সোভিয়েতরা, যারা কিনা জাতীয় পর্যায়ে সমাজের শ্রমিক শ্রেণীকে পুরোপুরি একত্রিত করে নিয়েছিল, এবং অবশ্যই তারা কমিউনিস্টদের ধারণা দ্বারা উদ্বুদ্ধ ছিল। ফলে বামপন্থীদের আনুগত্যের ক্ষমতাও তারা প্রাপ্ত হয়েছিল। ফলে বামপন্থীদের সাপোর্ট পাওয়ারটাও তাদের কাছে ছিল। তাহলে একদিকে সেই অন্তর্বর্তীকালীন সরকার, আর একদিকে সোভিয়েতরা এভাবে ফুলে ফেপে উঠছিল, তারা জাতীয় স্তরে একটা বিদ্রোহ ঘোষণা করছিল। ফলে ঘন ঘন বিদ্রোহ, প্রতিবাদ এবং ধর্মঘট হতে থাকে। এবং যখন এই অন্তর্বর্তী সরকার জার্মানির সাথে যুদ্ধে লিপ্ত হয়, তখন ওই যে সোভিয়েত, যারা একটা বলশেভিক দল গঠন করেছিল, এবং অন্যান্য সমাজতান্ত্রিক জোটগুলো একসাথে ঐক্যবদ্ধ হয়ে রাশিয়া যেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে, তার জন্য তারা প্রচার চালিয়েছিল। কারণ এই যুদ্ধের ফলে এত পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে যে ইকোনমিক আনস্টেবিলিটি শুরু হয়েছে, খাওয়ার মন্দা দেখা দিচ্ছে, অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে, মানুষের অবস্থা খারাপ হয়ে চলেছে। তাই তারা এই সরকারকে বাধ্য করানোর চেষ্টা করছিল যাতে এই যুদ্ধ থেকে সরকার বিরত থাকে। কিন্তু সেটা হচ্ছিল না। ফলে বলশেভিক শ্রমিকরা তীব্র একটা বিদ্রোহ ঘোষণা করে পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে নেয় 1917 সালে অক্টোবর বিপ্লবের মাধ্যমে। অক্টোবর বিপ্লবের মধ্য দিয়ে বলশেভিক পার্টি এবং শ্রমিক সোভিয়েতরা পেট্রোগ্রাদের, মানে ওই আজকের দিনের যে পিটার্সবার্গ, সেন্ট পিটার্সবার্গ, সেখানের যে অন্তর্বর্তী সরকার ছিল, কারণ সেন্ট পিটার্সবার্গে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল, সেখান থেকে চালনা করা হতো। তো সেই পেট্রোগ্রাদে বা সেন্ট পিটার্সবার্গে সেই অন্তর্বর্তী সরকার, যেটা কম সময়ের জন্য গঠিত হয়েছিল দেশ শাসন করার জন্য, তাকে উৎখাত করে রাশিয়ান সোভিয়েত ফেডারেশন সোশ্যালিস্ট রিপাবলিক প্রতিষ্ঠা করে, এবং সেই সঙ্গে সঙ্গে পিটার্সবার্গ থেকে মস্কোতে স্থানান্তরিত করে রাজধানীকে, এবং আরো সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিজেদের হাতে নিয়ে নেয় এই বলশেভিক দল। এবং 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার অংশগ্রহণ যাতে শেষ হয়, সমাপ্ত করার জন্য এই বলশেভিক নেতারা ট্রিটি অফ ব্রিস্ট-লিটভস্ক স্বাক্ষর করে, যাতে রাশিয়া এই যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত থাকে। এবং এরও কিছু পর সময় পর্যন্ত বলশেভিক এবং অন্যান্য যে অবলশেভিক সমাজতান্ত্রিক যে দলগুলো ছিল, তাদের মধ্যে গৃহযুদ্ধ চলে, এবং শেষমেশ বলশেভিকরা সমস্ত বিরোধীদের পরাজিত করে 1922 সালে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক প্রতিষ্ঠা করে। তো বোঝা গেছে কনসেপ্টটা, এই যে মিলিটারি পাওয়ার তৈরি হয়েছিল রাশিয়াতে রাশিয়ান রিভলিউশনের সময়। তাই এখানে কি বলা হয়েছে দেখো, কনসেপ্টটা দেওয়া হয়েছে যে যখন বিদ্রোহ জিতে গিয়েছিল রাশিয়াতে, তখন কিন্তু যুদ্ধ বন্ধ হয়েছিল, কিন্তু তবুও গালমন্দ, অপবাদ বা দুর্নাম করা, মিথ্যে বলা, এগুলো কন্টিনিউ চলছিল। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত ওই বিপ্লবী রাষ্ট্রটা একটা মিলিটারি পাওয়ারে পরিণত হয়। সেই মিলিটারি পাওয়ারের কথা বলা হয়েছে। এবং কারা অ্যাবিউজ করতো? সেই জনগণদের মধ্যে কিছু কূটনীতিক ছিল, কিছু মানুষ ছিল। কারণ সেই সমস্ত মানুষরা বুঝতেই পারে না যে ওদের শোষণ হচ্ছে, তারা সবসময় কোনো না কোনো অধিকারের ছত্রছায়ার তলাতেই থাকা পছন্দ করে। তাই তারা এটারও সমালোচনা করতে লাগলো। দেন আওয়ার ডিপ্লোম্যাট, তারপরে আমাদের কূটনীতিকরা, আফটার হ্যাভিং ফর ইয়ার্স ডিনোউন্সড, বছরের পর বছর ধরে ডিনোউন্সড, নিন্দা করার, দ্য রিভলিউশনারি লিডার্স, সেই বিদ্রোহী নেতাদের, অ্যাজ দ্য মোস্ট অ্যাবডমিনেবল ভিলেন্স, সব থেকে জঘন্য যেন দুর্জন তারা, অ্যান্ড টিরান্স, যেন দৈত্য তারা, হ্যাভ টু ডু আ রাইট টার্ন, তাদেরকে নিতে হয়েছিল একদম রাইট টার্ন, মানে তারা একদম ঘুরে গিয়েছিল, অ্যান্ড ইনভাইট দেম টু ডিনার, এবং তাদেরকে আমন্ত্রণ করেছিল নৈশ ভোজনে, ডিনারে।
দেখো এখানে কি বলা হয়েছে, যে আমাদের ডিপ্লোম্যাটরা, আমাদের কূটনৈতিকরা, আমাদের কূটনীতিকরা যারা বছরের পর বছর ধরে সেই রিভলিউশনারি লিডারদের, মানে সেই বিদ্রোহী নেতাদের তীব্র নিন্দা করেছিল, তাদেরকে অ্যাবডমিনেবল ভিলেইন বলেছিল, জঘন্য দুর্নীতিবাজ বলেছিল, জঘন্য দুর্জন বলেছিল, দৈত্য বলেছিল, হ্যাভ টু ডু আ রাইট টার্ন, তাদেরকে অবশ্যই তাদের এই যে ধারণা, সেই ধারণা থেকে রাইট টার্ন মানে টোটাল চেঞ্জ ইন অ্যাটিটিউড, মানে পুরোপুরি ঘুরতে হয়েছিল। কেন ঘুরতে হয়েছিল? কারণ এরা তো সেই রিভলিউশনারি লিডারদের তীব্র নিন্দা করেছিল, সমালোচনা করেছিল, কিন্তু পরবর্তীকালে সেই রিভলিউশনারি লিডাররা যখন একটা পুরোপুরি দল গঠন করে সবার সমর্থন নিয়ে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে ইউএসএসআর গঠন করে দিল, তখন তো তাদের মুখে চুনকালি পড়ে গেল সেই কূটনীতিকদের। তখন তারা আবার, যারা কিনা সমালোচনা করেছিল ওই লিডারদের, তারা আবার পাল্টি খেয়ে গেল এবং সেই লিডারদেরকেই তারা আবার কি করলো, ডিনারে ইনভাইট করতে থাকলো, মানে তাদেরই সাথে আবার তারা সুবন্ধুত্ব স্থাপন করতে শুরু করলো। মানে এমন ধরনের কূটনীতিবিদ আছে আমাদের মধ্যে। বলছেন যে এই মানুষরাই যারা ওদের নিন্দা করেছিল, যখন ওরা পুরোপুরিভাবে বিদ্রোহটাকে সুন্দরভাবে লিড করে তাদের লক্ষ্যে পৌঁছে গেল, দেশ গঠন করলো, ডেমোক্রেসি প্রতিষ্ঠা করলো, তখন কিন্তু এরাই যারা সমালোচনা করেছিল, তাদের বিরুদ্ধে কূটনীতিক মতবাদ প্রদর্শন করেছিল, এরাই কিন্তু আবার এদের অ্যাটিটিউডে একটা টোটাল চেঞ্জ নিয়ে এসে মানে পুরোপুরিভাবে পাল্টি খেয়ে গিয়ে তাদেরকেই আবার ডিনারে ইনভাইট করলো, মানে তাদের সাথেই আবার সুসম্পর্ক গড়ে তুললো। মানে এদের কোনো স্টেবল স্ট্যান্ড নেই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে পুরোপুরি বিটারলি সার্কাস্টিক, মানে খুব তিক্তভাবে ব্যঙ্গ করেছেন সমস্ত ব্রিটিশ মাস্টারদের বা ব্রিটিশ সমাজের সমস্ত মাস্টার ক্লাসদের ওপরে। এখানে তীব্র ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছেন, কারণ তিনি বলছেন যে গ্রেটেস্ট রাইটার্সরা যারা সমাজের এই সিস্টেমটার পরিবর্তনের কথা বলেছিল, তাদেরকে আমাদের সামনে কি হিসেবে তুলে ধরা হয়, এরা মার্ডারার, এরা খুনি, এরা স্কাউন্ড্রেল, এরা জঘন্য, এরা নাস্তিক, এবং তাদের বই পড়া, তাদের বই কেনা বেচা এটাকে যেন ক্রিমিনাল অফেন্স বলে তুলে ধরা হয়। এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কেউ যদি বিদ্রোহ ঘোষণা করে, তখন আমাদের ইংল্যান্ড কি করে, অন্যান্য শক্তিদেরকে আহ্বান করে টাকা দিয়ে কিনে তার বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে দেয়, যাতে করে তার দেশে, মানে আমাদের এই দেশে এই স্লেভ অর্ডারটা বহাল রাখতে পারে তারা। কারণ বিদ্রোহীরা জিতে গেলে তো সবার সমানাধিকার প্রয়োগ হয়ে যাবে, এই স্লেভ ক্লাস, মাস্টার ক্লাস এগুলো থাকবে না, তাহলে মাস্টার ক্লাসদের, পুঁজিবাদীদের সেই সুখগুলো আর ভোগ করা হবে না, তারা আমাদেরকে দিয়ে খাটাতে পারবে না। তাই তারা এটা করে। এবং যখন তারা জিতে যায়, মানে এই বিদ্রোহের বিরুদ্ধে জিতে যায়, তখন তারা এটাকে স্বাধীনতা বলে একটা মিথ্যা প্রচার চালায়। কিন্তু যে ক্ষেত্রে তারা জেতে না, সেক্ষেত্রে দেখা যায় কিন্তু এই যে স্লেভ এবং মাস্টারদের মধ্যে যে ফাইটটা, যেটা বরাবর চলতে থাকে, সেই ফাইটটা কিন্তু স্টপ হয়ে যায়, যেটা রাশিয়ার ক্ষেত্রে হয়েছিল। কিন্তু আবার দেখা যায় সেক্ষেত্রেও কিছুজন আছে সেটাকে অ্যাবিউজ করে যায়, সেটাকে দুর্নাম করে যায়, সেটাকে গালমন্দ করে যায়, সেটার বিরুদ্ধে মিথ্যা কিছু বলে যায়, যতক্ষণ না পর্যন্ত সেই স্টেটটা, সেই বিদ্রোহী রাষ্ট্রটা বা সেই বিপ্লবী রাষ্ট্রটা একটা মিলিটারি পাওয়ারের অধীনে চলে যায়। এবং কিছু কিছু ব্যক্তি তারা এতটাই নাকি বিদ্বান, যারা কিনা এই যে রিভলিউশনিস্ট, এই বিদ্রোহীরা যে কাজে অগ্রসর হয়েছিল তাদের তীব্র প্রতিবাদ করেছিল, যখন তারা তাদের কাজটাতে সফল হয়ে গেল, এরাই আবার গিয়ে পাল্টি খেয়ে তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে চললো। মানে এই ধরনের মানুষরা রয়েছে আমাদের সমাজে। এখানে পুরোপুরিভাবে কিন্তু সার্কাস্টিক, এখানে কিন্তু পুরোপুরি তীক্ষ্ণভাবে ব্যঙ্গাত্মক হয়ে উঠেছে। তো এই প্যারাগ্রাফের থ্রু একটা গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করা হয়েছে, তাই আয়তনে কম হলেও এখানে বোঝার অনেক ব্যাপার রয়েছে। তো আশা করি এই প্যারাগ্রাফে কি বলতে চেয়েছেন সেটা তোমাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে। আর আবারও বলা, যারা যারা চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই ক্লাসে এত দূরই থাকছে, পরবর্তী অংশ থেকে আলোচনা করব পরের ক্লাসে।